হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা কিংডম অফ রুইনের এ পর্যন্ত 6টা এপিসোড কিন্তু দেখেছি এবং প্রত্যেকটা এপিসোড কিন্তু আমাদের অন্য ধরনের একটা সারপ্রাইজ দিয়েছে এবং সিরিয়াসলি এটা একটা সারপ্রাইজিং সিরিজ। মানে একটা পর্ব দেখে বোঝার কায়দা নেই যে পরের পর্বে কি হবে, এত ইউনিক স্টোরি। তো যাই হোক, আমরা বাড়তি কোনো কথা বাড়াবো না। কিংডম অফ রুইনের এপিসোডের 7-এ আমাদের থিটাকে দেখানো হয় আর সে তার সেনাদেরকে নির্দেশ করে গান পয়েন্ট করে রাখো, যখন ওরা টেলিপোর্ট হয়ে এখানে আসবে তখন ওদেরকে গুলি করে দেবে, ঝাঁঝরা করে দেবে পুরো। আর তখনই থিটার মনে হয় এখনই টেলিপোর্টেশন হয়ে ওরা এখানে চলে আসবে এবং সৈন্যদের কমান্ড দেয় গুলি চালানোর জন্য। তো গুলি তো চালায়, কিন্তু থিটা আশ্চর্য হয়ে যায় যে টেলিপোর্টেশন প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এখানে অ্যাডোনিস টেলিপোর্ট হয়ে আসেনি। তো তখন ওখানে থাকা যে বিজ্ঞানী ছিল তারা বলতে থাকে, ম্যাডাম টেলিপোর্টেশন প্রসেসের লোকেশনটা অ্যাডোনিস বদলে দিয়েছে। মানে অ্যাডোনিস কোনোভাবে কোথায় টেলিপোর্ট হবে সেই লোকেশনটাই বদলে দিয়েছে। নর্মালি তো এখানে আসার কথা ছিল, বাট অ্যাডোনিস অন্য কোথাও চলে গিয়েছে। তো এটা শোনার পরে থিটা নিচে পড়ে যায় এবং ওর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আর তখনই থিটা বলে ওঠে, তুমি এবারও বেঁচে গেলে অ্যাডোনিস, বাট খুব বেশি সময় তোমার হাতে নেই, তোমাকে আমি দেখে নেব। আর তখনই দৃশ্যের পরিবর্তন হয়, আমাদেরকে ডোরোকাকে দেখানো হয় যে প্রচুর ঘায়েল ছিল আর ওরা একটা অজানা মরুভূমির মধ্যে ছিল। আর তখনই ডোরোকার সামনে অ্যাডোনিস আসে আর অ্যাডোনিস তখন ডোরোকাকে বলে, ফাইনালি আমরা পৃথিবীতে চলে এসেছি। আর অ্যাডোনিস এরপর আবারও বলে, আমি আগে অনেক কেয়ারলেস ছিলাম, কিন্তু রেডিয়া এম্পায়ারকে যদি হারাতে হয়, রাজ্যকে যদি হারাতে হয়, আমার এখন পরিকল্পনা মাফিক এগোতে হবে। আর এরপর আমাদের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে কিভাবে ওরা টেলিপোর্টেশন হয়ে হেডকোয়ার্টারে না গিয়ে এখানে আসলো। অ্যাকচুয়ালি যখনই টেলিপোর্টেশন প্রসেস শুরু হয়েছে তখনই অ্যাডোনিস করেছিল কি, ইয়ামাটার ভয়েস নকল করে ইয়ামাটার মোবাইলে কমান্ড দিয়েছিল যে হেডকোয়ার্টারের বদলের জন্য অন্য কোথাও টেলিপোর্টেশন প্রসেস করা হয়। তো এরই মাধ্যমে ওরা মূলত এখানে এসেছে এবং ওই অ্যাটাক থেকে বেঁচে গিয়েছে। আর এরপর অ্যাডোনিস বলে, আমরা এবার উত্তরের দিকে যাব যেখানে রেডিয়া এম্পায়ার রয়েছে, তবে তার আগে আমাদের অনেকগুলো গ্রামকে লুট করতে হবে যাতে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র, সাপ্লাই, খাদ্য এবং মেডিকেল জিনিসও চলে আসে। কিন্তু এই কথা শোনার পরে ডোরোকা ওখানেই বসে পড়ে এবং বলে, আমি কোথাও যাব না, তুমি আমাকে আবার চাঁদে নিয়ে যাও। কিন্তু অ্যাডোনিস তখন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ডোরোকা এর উত্তরে বলে, এই সবকিছু তোমার জন্য হচ্ছে। আর অ্যাডোনিস তখন বলে, তুমি এগুলো ভাবো, তাহলে দেখো বাস্তবতা কি। আর তখনই অ্যাডোনিস করে কি, তার মেমোরি রেপ্লিকেশন জাদু দিয়ে ডোরোকাকে মনে করায় যে ইয়ামাটোর সাথেও যখন কথা বলেছিল, যে অনেক রিকোয়েস্ট করেছিল যুদ্ধ থামানোর, শান্তির কথা বলেছিল, কিন্তু তারপর ইয়ামাটোকে কিভাবে মেরে এই অবস্থা করে দিয়েছিল, ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। আর তখনই অ্যাডোনিস বলে, তুমি অন্য অন্য ডাইনিদের চেয়ে একদম আলাদা। আর ডোরোকা তখন বলে, দেখো তোমার সাথে দেখা করার জন্য আমি আগে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ তুমি ক্লোইর অ্যাপারেন্ট ছিলে, মানে সাথী বা ছাত্র ছিল আর কি। তো তোমার মতো মানুষ খুবই দুর্লভ। আমি ভেবেছিলাম তুমি হয়তো মানুষ এবং ডাইনিদের মধ্যে কথা বলতে পারবে এবং তাদের যোগাযোগের একটা মাধ্যম হবে, তুমি সবকিছু ঠিক করে দিতে পারবে। কিন্তু আমি ভুল ছিলাম, তুমি যে এত ডেঞ্জারাস বের হবে এটা আমি কল্পনাও করিনি। আর তখন অ্যাডোনিস বলে, এইসব কিছু না, তুমি এখন আমাকে ভালো মতো চিনতে পারোনি। আর তখন ডোরোকা বলে, চাঁদে যে ঘটনা তুমি ঘটিয়েছো তারপরেও তুমি বলছো আমি তোমাকে ভালো মতো চিনতে পারিনি। এভাবে যদি সবকিছু চলতে থাকে এই যুদ্ধ তো কখনোই শেষ হবে না। অ্যাডোনিস তখন বলে, তুমি যাই করো না কেন, তুমি আমার মাইন্ড পরিবর্তন করতে পারবে না। যেসব মানুষ ক্লোইর মতো একটা সুন্দর মনের একজনকে মেরে দিয়েছে তাদেরকে আমি কখনোই ক্ষমা করবো না। আর এটা শোনার পরে ডোরোকা বলে, তুমি আর কতজন মানুষকে মারতে চলেছো? তোমার জন্য তো আমাদের ডাইনি জাতি আজকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই কথা শোনার পরে অ্যাডোনিস অনেক রাগান্বিত হয়ে যায় এবং ডোরোকার কলার চেপে ধরে উঁচু করে এবং অ্যাডোনিস বলে, তুমি এই কথা কিভাবে বলতে পারলে? আর ওই কাজটা আমার এই জন্যই করতে হয়েছিল যাতে আমি পৃথিবীতে ওদের মাধ্যমে আবার ফিরে আসতে পারি এবং ক্লোইর মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। আর তাছাড়া তুমি ওইসব মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাও যারা কিনা তোমার পুরো সম্প্রদায়কে মেরে দিয়েছে। ডোরোকা তখন বলে, কিন্তু তুমি যে এইসব প্রতিশোধ নিতে যাচ্ছ, এই প্রতিশোধ তোমাকে কি দিবে? এইসব প্রতিশোধ তোমার কষ্ট দূর করবে না। তো এই কথা শোনার পরে অ্যাডোনিস ওকে নিচে ফেলে দেয় এবং বলে, এতে আমার কিছুই যায় আসে না, তবে আমি ক্লোইর মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আর এর কথা বলেও আগে চলতে শুরু করে। আর তখনই ডোরোকা করে কি, অ্যাডোনিসের পেছন থেকে লাফ দিয়ে ওর উপর এসে পড়ে এবং বলে, ক্লোই তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন ত্যাগ করেছে। আমি জানি এই পৃথিবী অনেক খারাপ, কিন্তু সত্যি বলতে এই প্রতিশোধ কি কোনোভাবে তোমাকে কোনো শান্তি দিবে? আমি এটা বলছি না যে ওদেরকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু এভাবে যদি চলতে থাকে, তুমি যদি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকো, তুমিও একদিন ওদের মতো ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু অ্যাডোনিস তখন বলে, তুমি আমাকে এখনো চিনতে পারোনি, আমার মূল লক্ষ্যই হচ্ছে বদলা নেওয়া। আমি যদি এই প্রতিশোধ না নেই তাহলে ক্লোইর আত্মা কখনোই শান্তি পাবে না। তো এই কথা শোনার পরে ডোরোকা অনেক ইমোশনাল হয়ে যায়। আর তখন ও দেখতে পায় অ্যাডোনিসের মাথার পেছন থেকে অনেক রক্ত বের হচ্ছে। তো ডোরোকা যখন অ্যাডোনিসকে নিয়ে চিন্তা করছিল তখনই আমরা দেখতে পাই যে পেছন থেকে একটা বাইকার গ্যাং আসছে। ওই গ্যাং এর লিডার দূরবীন দিয়ে ওদেরকে দেখে এবং বলে, রাত 12টার পরে এই নির্জন জায়গায় একটা ছেলের একটা মেয়ে প্রেমপ্রীতি করছে। কি ধরনের প্রেমপ্রীতি করছে ব্যাপারটা তো আমাদের একটু জানতে হবে। মনে করো নর্মালি ছেলে মেয়ে দেখলে যে ফাইল ধরে না, ওইরকম একটা ফাইল ধরা চিন্তা ভাবনা করছে। তো বস তখন বলে, আমাদের এখন কি করা উচিত? তো আমাদের ওই বসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, যার নাম হচ্ছে পাঞ্চ, যে কিনা এই বাইকার গ্রুপের লিডার। আর এরপরে দৃশ্যের পরিবর্তন হয়ে আমাদের সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাডোনিস একটা অজানা জায়গায় চোখ খোলে এবং চোখ খুলে বলে, অজানা জায়গায় চোখ খুলে বা ঘুম থেকে উঠে আমার অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু আমি এখন কোথায় রয়েছে এটা বুঝতে পারছি না। আর তখনও বেহুশ হওয়ার আগের কথা মনে করে, যেখানে ডোরোকাকে একটা বাইকার গ্রুপ ঘিরে রেখেছিল এবং ডোরোকা ওদেরকে অ্যাডোনিসের জন্য সাহায্য চাচ্ছিল। মানে অ্যাকচুয়ালি অ্যাডোনিসের মাথার রক্তক্ষরণের কারণে অ্যাডোনিস অজ্ঞান হয়ে গিয়েছিল। তো তখনও ডোরোকার কথা মনে হয় আর ওর সামনেও পাঞ্চকে দেখতে পায়।
হয়। আর পাঞ্চ বলে এই তুমি জেগে উঠেছো। তো অ্যাডোনিস তখন তীক্ষ্ণ চোখে ওই লিডারের দিকে তাকিয়েছিল এবং ওই লিডার তখন উল্টো অ্যাডোনিসকে অ্যালকোহল অফার করে, মদ অফার করে, কিন্তু অ্যাডোনিস বলে ওসব চুল ছালা আমি খাই না। আর তখন অ্যাডোনিস বলে তুমি আমাকে এটা বলো আমার সাথে যে মেয়ে ছিল সে কোথায়। ওই লিডার বলে ও আচ্ছা তুমি ওই মেয়ের কথা বলছো, আসলে ওই মেয়ে যখন তোমার সেবা করছিল তখনই আমাদের লোকেরা ওকে নিয়ে গিয়েছে। তো এটা শোনার পরে অ্যাডোনিস অনেক রেগে যায় এবং সন্দেহ করতে থাকে যে ডোরোকার সাথে না জানি কি হচ্ছে, রেপ টেপ তো আবার হচ্ছে না। আর পাঞ্চ তখন বলে আরে আরে তুমি অন্যভাবে নিও না, ওরকম কিছু না, তুমি আমার সাথে আসো। আর তখনই অ্যাডোনিস ওর পেছে পেছে যায় আর বাইরের দৃশ্য দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়, কারণ এটা পুরোপুরি একটা মনে করো বাতিল হওয়া জাহাজ ছিল এবং এই জাহাজেই মূলত পুরো একটা কলোনি তৈরি হয়েছে এবং এখানে যতগুলো লোক ছিল ওদেরকে বলা হতো স্লিভ, যারা রেডি এম্পায়ার থেকে পালিয়ে এসেছে। এবং এখানে যতগুলো লোক ছিল তারা মূলত রেডি এম্পায়ারের স্লেভ ছিল। স্লেভ মানে হচ্ছে দাস দাসে ছিল আর কি। রেডি এম্পায়ার থেকে পালিয়ে ওরা এখানে একটা কলোনি তৈরি করেছে। আর তখনই অ্যাডোনিস লক্ষ্য করে একটা জায়গায় আশেপাশে অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে এবং মাঝখানে কিছু হচ্ছে। আর তখন ওর মধ্যে থেকে ডোরোকার আওয়াজ বেরিয়ে আসে। ডোরোকা বলতে থাকে বাঁচাও বাঁচাও, আমি এটা নিতে পারছি না, আমি আর করতে পারছি না, বাঁচাও। তো অ্যাডোনিস তখন মনে করে ডোরোকাকে হয়তো রেপ করা হচ্ছে এবং ও প্রচুর রাগ হয়ে যায় এবং দৌড়ে সেই মানুষদের কাছে পৌঁছায়। বাট গিয়ে ও যেটা দেখতে পায় আমরা ওটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, অ্যাডোনিসও প্রস্তুত ছিল না। ডোরোকা মূলত ওখানে বাইক চালাচ্ছিল এবং ও ফার্স্ট টাসকে বাইক ধরেছে এবং বাইকটা পুরো আউট অফ কন্ট্রোল। তো ডোরোকার নজর যখন অ্যাডোনিসের দিকে যায়, ডোরোকা তখন বলে অ্যাডোনিস তুমি ঠিক হয়ে গিয়েছো, জাগনা হয়েছো। তো এই কথা বলার সাথে সাথে ওর মনোযোগ চলে যায় আর ওর নিচে পড়ে যায় বাইক সহ। আর এরপর ডোরোকা এসে অ্যাডোনিসকে দুইটা পুতুল দেয়, কিন্তু অ্যাডোনিসের কাছে সব ফালতু মনে হয়, ও পুতুল দুটো ফেলে দেয় এবং অ্যাডোনিস বলে আমি তোমাকে নিয়ে ফালতু এতক্ষণ চিন্তা করেছি। কিন্তু তখনই পাঞ্চ বলে এই সবাই শোন, আজকে পার্টি শুরু হতে চলেছে। আর শোনো অ্যাডোনিস এবং ডোরোকা, যেহেতু আমরা তোমাদের জীবন বাঁচিয়েছি তো আজকের পার্টিতে তোমরা আমাদের সাহায্য করবে। তো এরপরই দেখানো হয় রাতে সবাই অনেক আনন্দ করছে, ডোরোকা সবাইকে ড্রিঙ্ক সার্ভ করছে। আর তখন ওখানে আমরা একটা বুড়ো লোককে দেখতে পাই যে ডোরোকার উপর বদ নজর দেয়। আর এই বয়সে বুড়ো বয়সে মানুষ একটু বেশি লুচ্ছা হয়। তো সে মূলত ডোরোকার বিশের জায়গায় হাত দিতে চাচ্ছিল, কিন্তু ডোরোকা তখন তার জাদু ব্যবহার করে বুড়োর হাতে অন্য একটা কিছু দিয়ে দেয় যে এটাই টিপ, তুই মোবাইল টিপার দরকার নাই। আর তারপর ডোরোকা সেখান থেকে চলে আসে। মানে একটা কি বলবো, একসাথে অ্যাডাল্ট তার উপর ফানি একটা দৃশ্য ছিল এটা আর কি। তো যাই হোক, এরপর আমাদের ওই লোকদের দেখানো হয় যারা অনেক আনন্দ করছে, কিন্তু অ্যাডোনিস দূর থেকে এসব দেখছিল। তো ডোরোকা যখন অ্যাডোনিসের কাছে আসতে থাকে তখন ওইখানের কিছু লোক বলে এই ছেলে কি তোমার বয়ফ্রেন্ড? ডোরোকা বলে না ওরকম কিছু না, আমরা শুধুই বন্ধু। আর ওই লোকরা তখন বলে তাহলে তোমরা এত রাত্রে ওখানে কি করছিলে? তো এই কথার তো কোনো উত্তর ছিল না ডোরোকার কাছে। ডোরোকা বলে আসলে আমরা ওয়ার্ল্ড ট্যুর করছিলাম। তো এই কথা শোনার পরে লোকরা জোরে হাসতে থাকে, কিন্তু হঠাৎ করে তারা সব বেহুশ হয়ে যায়। আর তখন এখানে অ্যাডোনিস আসে এবং অ্যাডোনিস বলে আমি আবার ম্যাজিক স্পেলের সাহায্যে এদের সবার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিলাম। তো এটা শোনার পরে ডোরোকা বলে তুমি এগুলো কেন করেছো? ওরা অনেক ভালো ছিল, ওরা আমাদের জীবন বাঁচিয়েছে। কিন্তু এই কথা শোনার পরে অ্যাডোনিস কোনো উত্তর করে না, উল্টো ওইসব লোকের কাছ থেকে একটা রিভলভার বের করে এবং বলে এই রিভলভারটা আমার প্রয়োজন। তো ডোরোকা তখন মনে করে যে অ্যাডোনিস ওদেরকে মেরে ফেলবে আর বলে তুমি অ্যাডোনিস এটা করতে পারো না, ওরা আমাদের জীবন বাঁচিয়েছে, যারা আমাদেরকে বাঁচিয়েছে তাদেরকে তুমি মারতে পারো না। অ্যাডোনিস তখন বলে তোমার কেন এমন মনে হচ্ছে যে আমি ওদেরকে মারবো? ওদের মেরে আমার কি হবে? ওদের সাথে আমার কোনো শত্রুতা নেই। আর আরেকটা কথা হলো আমি মনে হয় একাই ঠিক আছি, তোমার কোনো প্রয়োজন নেই আমার। এই কথা বলে অ্যাডোনিস ডোরোকাকে গুড বাই বলে সামনের দিকে যেতে থাকে। আর ডোরোকা তখন বলে তুমি এভাবে কিভাবে বলতে পারো? আর তখন অ্যাডোনিস বলে দেখো তুমি আর আমি অনেক আলাদা, তুমি অনেক কিছু হারিয়েছো, আমি অনেক কিছু হারিয়েছি, তবে তারপরে আমি কোনো কিছু উপভোগ করতে পারছি না শুধুমাত্র প্রতিশোধ ছাড়া। আমার লাইফে প্রতিশোধ লাগবে, কিন্তু তুমি এখানে আনন্দ করছো, ফুর্তি করছো, সবকিছু উপভোগ করছো, আর আমরা দুজন পানি আর আগুনের মতো, আমরা একসাথে কখনোই থাকতে পারবো না। ডোরোকা তখন এটা শুনে বলে ছি তুমি এটা ভাবলে কিভাবে? আমি যে একটা ডাইনি উইস, এই পরিচয়টা লুকানোর জন্য আমি ওদের সাথে এত সুন্দরভাবে মিশেছি, হাসাহাসি করেছি, উপভোগ করেছি, আমার আবেগকে আমার লুকাতে হয়েছে। তোমার কি মনে হয় না আমি আমার পুরো জাতি হারিয়েছি, আমার মানসিক অবস্থা কত খারাপ? আর এই কথা বলে ডোরোকা আস্তে আস্তে কান্না করতে থাকে। তবে তারপরেও অ্যাডোনিস বলে আমাদের দুজনের পথ আলাদা, আমাকে এবার একাই যেতে হবে। তো এরপরে অ্যাডোনিস সেখান থেকে চলে যায় আর তখনই সকাল হয়ে যায় আর ডোরোকা তো ওখানেই বসেছিল। আর তখন ওই লিডারের যে প্রাণী ছিল সে ডোরোকাকে জাগায় আর এরপর লিডার এসে জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড তোমাকে রেখে চলে গিয়েছে? তো ডোরোকা আবারও বলে ও আমার বয়ফ্রেন্ড না, কিন্তু হ্যাঁ ও চলে গিয়েছে। আর তখন ওই লিডার আবারও বলে তোমার বয়ফ্রেন্ড অনেক খারাপ মনের একটা মানুষ, ও এখান থেকে যাওয়ার আগে আমাকে ধন্যবাদটা পর্যন্ত জানায়নি, তার উপর তোমাকে এরকম একটা জায়গায় একা ফেলে গিয়েছে। তো এই কথা শোনার পরে ডোরোকা বলে না ব্যাপারটা আসলে এরকম না, ও অনেক ভালো একটা মানুষ। আর তখনই দৃশ্যের পরিবর্তন হয়, আমরা অ্যাডোনিসকে দেখতে পাই যে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে, কিন্তু তখনও ডোরোকার কথা মনে পড়ে যে আমি কি ভুল করলাম, এবং ডোরোকার সাথে সকল কাটানো মুহূর্তগুলোর মনে পড়তে থাকে এবং ও ইমোশনালি উইক হয়ে পড়ে। তবে তারপরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ও খেয়াল করে পেছন থেকে কিছু একটা আসছে। তো ও বলে এটা কি আসছে? আমি জানি না কি আসছে, তবে তারপরেও যে আমার পথের বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি শেষ করে দেবো। আর এরপর আমাদের একটু আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা ডোরোকাকে দেখতে পাই যে কিনা মাথা নিচু করে ওখানেই বসেছিল। আর পাঞ্চ তখন বলে দেখো আমি এই ছেলেটাকে চিনতে পেরেছি, ওই সেই ছেলে যে উইসের অ্যাপিয়ারেন্ট ছিল। আর ডোরোকা তখন বলে না না তুমি যা বলছো এটা সঠিক না, এরকম কিছু না। তখন পাঞ্চ বলে তুমি যাই বলো না কেন ওর সাথে এর আগে আমার দেখা হয়েছিল অনেক আগে। আর তারপর লিডার তার পূর্বের গল্প বলতে থাকে। অ্যাকচুয়ালি রেডি এম্পায়ার থেকেও যখন পালাচ্ছিল তখন সৈন্যরা ওকে মেরে খুব খারাপ
অবস্থায় ফেলে দিয়েছিল এবং ওর মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছিল। আর তখনই ওর সামনে ক্লোই আইস উইস এবং ওর অ্যাপিয়ারেন্স অ্যাডোনিস চলে আসে এবং ওদের জীবন বাঁচিয়েছিল। এবং পুরো দুনিয়া যখন ওর বিপরীতে ছিল তারপরেও ওই উইস এসে ওর জীবন বাঁচিয়েছিল এবং ওকে একটা নতুন জীবন উপহার দিয়েছে। আর তারপর পাঞ্চ বলে, আমি তোমাদের দুজনের উদ্দেশ্যই বুঝতে পেরেছি। অ্যাডোনিসের উদ্দেশ্য বুঝতে পেরেছি যে ও প্রতিশোধ নিতে চায়, কিন্তু তুমি প্রতিশোধ নেবে কি না নেবে এটা তুমি এখনো ঠিক করতে পারছো না। কিন্তু একটা কথা মনে রেখো, এই পৃথিবী অনেক খারাপ আর অ্যাডোনিস এখানে প্রতিশোধের পাল্লাটাই বেছে নিয়েছে। আর ও যে পাল্লাটা বেছে নিয়েছে সেটা থেকেও কখনো ফিরে আসতে পারবে না। তবে ডোরোকা তুমি কি চাও? আর তখনই ডোরোকা বলে, যাই হোক না কেন আমি জাস্ট এখানে বসে থাকতে পারবো না, আমি অ্যাডোনিসকে একা মরতে দিতে পারি না। আর ইতিমধ্যে আমি আমার বান্ধবী অ্যানাকে প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি এবং আমি আমার পুরো উইস কমিউনিটিকেও প্রোটেক্ট করতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি অ্যাডোনিসকে হারাতে চাই না, ওকে যেভাবেই হোক আমি বাঁচিয়ে রাখবো। তো এখানে আমরা বুঝতে পারি যে পাঞ্চ খুব ভালো একটা মানুষ, দেখতে ভিলেনের মতো হলেও, এবং উইসদের প্রতি তার কোনো ঘৃণা নেই, উল্টো মনে করো কৃতজ্ঞতা রয়েছে। তো পাঞ্চ তখন বলে, তাহলে তুমি এখনো কিসের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছো? আর তখনই আমরা দেখতে পাই ডোরোকা পাঞ্চের বাইক নিয়ে অ্যাডোনিসের কাছে আসতে লাগে। আর এই দৃশ্যটি আমরা একটু আগে দেখেছি। তো অ্যাডোনিস তো ডোরোকাকে দেখে একদম আশ্চর্য হয়ে যায় এবং বলে, তুমি এগুলো কি করছো? ডোরোকা তখন বলে, আমি তোমার সাথে যাব, তোমার কাছে এসেছি। কিন্তু ডোরোকা বাইকে আর ব্রেক মারতে পারে না, মানে অ্যাডোনিসের সামনে দাঁড়াতেই পারে না, সামনে যেতেই থাকে। অ্যাডোনিস তখন বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ডোরোকা তখন বলে, যাই হোক না কেন আমি কখনোই তোমাকে একা যেতে দেবো না, কখনোই একা ছাড়বো না, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হবে তোমার জন্য, আমি এর জন্য তোমার সাথে যাব। কিন্তু সমস্যা হচ্ছে আমি এখন বাইক থামাতে পারছি না। আর তখনই অ্যাডোনিস করে ওই বাইক থামানোর জন্য ডোরোকার পিছনে দৌড়াতে থাকে। আর তখনই পাঞ্চ অ্যাডোনিসকে বলে, যাই হোক এই মেয়েটাকে তুমি আর কখনো কাঁদিও না, মেয়েটা আসলেই খুব ভালো। আর এর সাথে সাথে আমার দেখা কিংডম অফ রুইনের সবচেয়ে সুন্দর পর্বটা শেষ হয়ে যায়। এই পর্বটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। মানে বাকি সব পর্বে যেমন কাটাকাটি মারামারি বা একটু ব্যাখ্যাপ্পা জিনিস বেশি ছিল, এই পর্বটা একটু রোমান্টিক ছিল, তো যার জন্য আমাদের দুই ধরনেরই মজা দিয়েছে, মাথার মজাও দিয়েছে, মনের মজাও দিয়েছে, চোখের মজাও দিয়েছে। তবে সবচেয়ে মজার দৃশ্য ছিল ওইটা, ওই বুইরা চাচার ব্যাপারটা, শালা একটা লোকই। যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। তবে যাওয়ার আগে রিকোয়েস্ট হচ্ছে আমাদের র্যান্ডম স্টোরটা ঘুরে এসো, শীতের কালেকশন এসেছে বেশ কিছু, ডিসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্ক। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা যারা নারুটো ফ্যান রয়েছো, আমরা কিন্তু নারুটোর অ্যাকশন ফিগার এনেছি মাত্র 5টা, কিন্তু এনে আমরা বিপদে পড়ে গিয়েছি। আমরা কেনা দামেই নারুটোর ওই অ্যাকশন ফিগার গুলো বিক্রি করতে চাচ্ছি, মাত্র 5টা রয়েছে, মাত্র 950 টাকা করে। নর্মালি তুমি যদি পৃথিবীর যে কোনো দেশে যাও 2,500 টাকার নিচে তুমি এটা ম্যানেজ করতে পারবে না, বাট আমাদের লাভের দরকার নেই, জাস্ট আমরা চালান উঠাতে চাচ্ছি। এর সাথে আমরা গোজোর অ্যাকশন ফিগার এনেছি। গোজোর অ্যাকশন ফিগার আগে 20টা এনেছিলাম, ওইটা শেষ হয়ে গিয়েছে, পরে 50টা আমি বিপদে পড়ে গিয়েছি। তো এইগুলো আমরা আরো কম মূল্যে 750 টাকা করে বিক্রি করে দিতে যাচ্ছি এবং নিশ্চিত থাকো এগুলোর যে কোয়ালিটি তুমি ইমপ্রেস হবে। এবং যারা অ্যাকশন ফিগার 2-1 কিনেছে তারা জানে 750 টাকা কিছুই না একটা অ্যাকশন ফিগারের কাছে, মিনিমাম 2000 টাকা 1500 টাকা করে বিক্রি হয় এগুলো। তো এই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভাই, তোমরা যদি কেউ পারো আমার গোজোর এই 50টা অ্যাকশন ফিগার আর নারুতোর মাত্র 5টা অ্যাকশন ফিগার এগুলো কিনে আমাকে উদ্ধার করো ভাই। আমি আর জীবনে অ্যাকশন ফিগার আনবো না, আমার শিক্ষা হয়ে গেছে। তো বিদায় নিচ্ছি আমি। আর র্যান্ডম স্টোরে থেকে কিনে তুমি অ্যাকশন ফিগার গুলো কিনতে পারবে। এবং তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা কোনো অ্যানিমেশন গ্রুপে থাকো সেখানে এই পোস্টগুলো দিতে পারো, যদি কেউ দেখা যায় কিনতে চায়, আমার উপকার হলো, যে নিতে চায় তার উপকার হলো। তোমরা গবেষণা করে দেখো 750 টাকায় গোজোর অ্যাকশন ফিগার তুমি কোথাও পাবে না, বাংলাদেশে কেউ দেবেও না। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।